আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা 3 নাম্বার যে টাইপটা ছিল তার মানে হচ্ছে একক ভেক্টর সংক্রান্ত যে প্রবলেমগুলো সেগুলো সলভ করেছিলাম। আজকে আমরা ওই একক ভেক্টরের একটা ম্যাথ করব এবং এরপর হচ্ছে আরেকটা নতুন টাইপের ম্যাথে আমরা চলে আসব। তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম, বলা হচ্ছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i - 3j + 6k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু i - j + mk। দেখতে পাচ্ছি এই যে k এর যে সহগটা সেটা হচ্ছে m, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি এখানে m এর ভ্যালুটা আমরা অজানা। এখন বলা হচ্ছে যে প্রশ্নে চাওয়া হচ্ছে m এর মান কত হলে a ভেক্টর ইজ প্যারালাল টু b ভেক্টর হবে। তার মানে আমার m এর ভ্যালুটা কত হলে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। এখন আমরা নিশ্চয়ই এই কনসেপ্টটা জানি যে দুটো ভেক্টর যদি আমাদের দেওয়া থাকে, এই দুটো ভেক্টরের ওই দুটো ভেক্টর তখনই পরস্পর সমান্তরাল হয়ে যায় যখন তাদের ক্রস গুণনটা 0 হয়। সো আমরা এখান থেকে বলতে পারি যে শর্ত অনুসারে যেহেতু a ভেক্টর আর b ভেক্টর পরস্পর সমান্তরাল, সুতরাং আমরা বলতে পারি তাদের ক্রস গুণন ইকুয়াল টু 0। তার মানে a ক্রস b ইকুয়াল টু 0 হবে। এবং আমরা a ক্রস b এর ভ্যালুটা কিভাবে নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাও আমরা জানি। সো আলটিমেটলি এখানে নির্ণায়কের ভ্যালুটা দেখানো হলো। এখন দেখো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো 0। সো এখানে যদি আমরা নির্ণায়কের মানটা বের করে নিয়ে আসি, দেখো নির্ণায়কের মানটা যদি বের করে নিয়ে আসি, ধরলাম এই যে এরকম একটা লাইন পেলাম। কিভাবে করেছি আমরা একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে যখন আই ক্যাপ নিব, দেখো আই ক্যাপ নিলে হচ্ছে -3m প্লাস 6k 6 হবে, এবং যখন জে মাইনাস জে নিচ্ছি এরপর হচ্ছে মাইনাস জে যখন নিব তখন হবে কত 3m -6, এবং প্লাস যখন কে নিব তখন হবে কত -3 প্লাস 3। সো আলটিমেটলি শেষ পর্যন্ত দেখো এই জায়গায় -3 প্লাস 3 সাথে একটা কে ক্যাপ হবে, ঠিক আছে। তারপর এখন দেখো এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে যদি কি যদি আমরা সমীকরণের যে একটা ইকুয়েশন পেলাম না, এই জায়গায় আমরা এই ইকুয়েশনের সমীকরণের লেফট সাইড এবং রাইট সাইড যদি আমরা সহগ সম্মুখীত করি তাহলে আমরা কিন্তু আসলে এখানে সমাধান পেয়ে যাব। কিভাবে? কারণ এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডে 0 আছে, সো আলটিমেটলি আমরা এটাকে 0 ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই জানি 0 ভেক্টরকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, 0 ভেক্টর যার স্থানাঙ্কগুলো হচ্ছে 0, 0, 0। সো এখন যদি আমরা লেফট সাইড এবং রাইট সাইডের মধ্যে সহগ সম্মুখীত করি তাহলে আমরা বলতে পারবো যে 3m + 6 = 0 হবে। আবার এই জায়গায় বলতে পারবো 3m - 6 = 0 হবে। সো এই জায়গায় যদি আমরা এই যে -3m + 6 = 0 ধরে এখান থেকে যদি আমরা m এর ভ্যালু বের করে নিয়ে আসতে চাই, শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি m এর ভ্যালুটা আসে m = 2। এবং একইভাবে যদি 3m - 6 = 0 ধরে m এর ভ্যালু বের করলেও দেখা যাচ্ছে m এর ভ্যালুটা 2 আসে। সো আলটিমেটলি এখান থেকে আমরা জেনে গেলাম যে m এর ভ্যালুটা যদি 2 হয় তখনই কেবলমাত্র a ভেক্টর এবং b ভেক্টর তারা পরস্পর সমান্তরাল হবে। বুঝতে পারলাম? এবার তাহলে আমরা চলে আসি এর পরবর্তী যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা। দ্বিতীয় এই যে টাইপ নাম্বার 4 এ বলা হচ্ছে, টপিকটা হচ্ছে এরকম যে ভেক্টরের জ্যামিতিক প্রয়োগ। তার মানে হচ্ছে আমরা যে এতক্ষণ যে ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলাম, জ্যামিতিতে এটার কিভাবে প্রয়োগ করা যায়। আমরা একটা নির্দিষ্ট টাইপ দেখার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ধরলাম আমাদের কাছে একটা एग्जांपल দেওয়া আছে, एग्जांपल নাম্বার 1। বলা হচ্ছে যে দেখাও যে 4, -1, 2 একটা এই যে বিন্দু, আর 0, -2, 3 এবং 2, 0, 1 এবং 1, -5, -1 এই যে চারটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো 2, -3, 1 বিন্দু কেন্দ্র বিশিষ্ট গোলকের উপর অবস্থিত। তার মানে আমাকে প্রশ্ন কি বলা আছে? প্রশ্নে বলা হচ্ছে যে আমার কাছে 4টা পয়েন্ট দেওয়া আছে এবং একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে এই কেন্দ্রের সাপেক্ষে আমার বলা হচ্ছে এই যে 4টা বিন্দু আমরা বিবেচনা করেছিলাম না, এই 4টা বিন্দু গোলকের উপরে অবস্থান করবে। তার মানে হচ্ছে ব্যাসার্ধের প্রান্তে অবস্থান করবে, ঠিক না? এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন তোমরা নিশ্চয়ই যে বুঝতে পারার কথা যে এটা খুব ইজি একটা ম্যাথ। কিভাবে সলভ করা যায়? আমরা যে কাজটা করব প্রথমে সেটা হচ্ছে কোনোভাবে আমরা ব্যাসার্ধ ভেক্টরটা বের করার চেষ্টা করব। তারপর হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে এই যে 4টা পয়েন্ট দেওয়া আছে তাদেরকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, এবং তাদের যদি ভ্যালু বের করি, যদি তারা পরস্পর সমান হয়ে যায় তখন আমরা বলবো যে আমাদের যে 4টা বিন্দু দেওয়া আছে তারা কেন্দ্রের সাপেক্ষে গোলকের প্রান্তে অবস্থান করে, তার মানে গোলকের উপরে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি কিভাবে সলভ করছি। প্রথমে আমরা ধরে নেব একটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দুর সাপেক্ষে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পয়েন্টগুলো আছে তাদেরকে যদি আমরা কিছু নাম দ্বারা সিলেক্ট করি, তার মানে হচ্ছে কিছু প্রতীক দ্বারা চিহ্নিত করি। যেমন ধরো প্রথম যে স্থানাঙ্কটা দেওয়া আছে সেটাকে a দ্বারা, দ্বিতীয় স্থানাঙ্কটাকে b দ্বারা,
তৃতীয় স্থানাঙ্কটাকে সি দ্বারা এবং চতুর্থ যেটা স্থানাঙ্ক সেটাকে জি দ্বারা এবং যে কেন্দ্রটাকে অর্থাৎ কেন্দ্রটাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, সো আলটিমেটলি আমরা এখানে যে কাজটা করব, এই যে যদি পিটা কেন্দ্র হয়, নরমালি দেখো এই চিত্রটার দিকে তাকালে পিটাকে কেন্দ্র মনে হচ্ছে না, কিন্তু আমরা ধরে নিলাম যে পিটাই হচ্ছে কেন্দ্র। তো আসলে পিটা একটু নিচে শিফট হবে, ধরে নিলাম বোঝার সুবিধার্থে আমরা ধরে নিলাম পিটা হচ্ছে কেন্দ্র। এখন দেখো আমরা যে কাজটা করব, চিত্রের দিকে যদি তাকাই তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি এ বিন্দু, ডি বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু তারা গোলকের উপরে যে অবস্থান করছে সেটা আমার প্রমাণ করতে হবে। সো আমাদের এটা প্রমাণের সুবিধার জন্য আমরা যে কাজটা করব প্রথমে সেটা হচ্ছে আমরা এই যে গোলকের বহিস্থ কোণ একটা বিন্দু ও ধরে নিব এবং এই যে ও এর সাপেক্ষে আমরা এ বি সি ডি এই যে চারটা বিন্দু আছে তাদের অবস্থান ভেক্টরটাকে নির্ণয় করব। তাদের অবস্থান ভেক্টর যদি আমরা পেয়ে যাই, সো আলটিমেটলি আমরা ইজিলি এই যে পি বিন্দুর সাপেক্ষে যে ব্যাসার্ধতা, তার মানে হচ্ছে পি এ ভেক্টর, পিডি ভেক্টর, পিবি ভেক্টর এবং পিসি ভেক্টর, এই চারটা ভেক্টরের মান বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, যদি আমার শর্ত অনুসারে যদি এই চারটা ভ্যালুর মান যদি সমান হয়ে যায়, অর্থাৎ এদের যে ভেক্টরটা বের করলাম এই ভেক্টরের মানটা যদি সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারবো এই যে এই চারটা বিন্দু যে আমরা বিবেচনা করেছিলাম এই চারটা বিন্দু গোলকের উপর অবস্থান করবে। ঠিক আছে, তাহলে সলিউশন ম্যানুয়ালের মধ্যে চলে আসি। প্রথমে আমরা যে কাজটা করব, মূল বিন্দুটাকে ও ধরে নিব। এই ও বিন্দুর সাপেক্ষে আমরা চারটা বিন্দু অর্থাৎ এ বি সি ডি এই চারটা বিন্দুর অবস্থান ভেক্টরগুলো নির্ণয় করব। তাহলে আমরা যদি অবস্থান ভেক্টর বের করি তাহলে ওপি ভেক্টর সমান পাচ্ছি 2i - 3j + k। ও ওপি সমান পেলাম, এবার ও এ সমান পেলাম 4i - j + 2k এবং ওবি সমান পেলাম -2j + 3k। ওসি সমান পেলাম হচ্ছে 2i + k এবং শেষ যেটা ওডি ভেক্টর সমান পেলাম i - 5j - k। ঠিক আছে, তাহলে এই যে চারটা পেলাম এরা হচ্ছে প্রত্যেকে হচ্ছে অবস্থান ভেক্টর। এখন আমরা যে কাজটা করছি যে এই যে অবস্থান ভেক্টর যদি আমরা পেয়ে যাই, আমরা চাইলে ব্যাসার্ধটা আমাদের আসলে প্রশ্ন চাওয়া হয়েছে ব্যাসার্ধগুলো বের করতে হবে, অর্থাৎ এপি দৈর্ঘ্য, এই যে এপি দৈর্ঘ্য, পিডি দৈর্ঘ্য, পিবি দৈর্ঘ্য এবং পিসি দৈর্ঘ্য এগুলো বের করতে হবে। তো আমরা এই দৈর্ঘ্যগুলো কিভাবে বের করব? আমরা যেটা বের করব অবস্থান ভেক্টরের যদি সংখ্যাটা আমরা জেনে থাকি, সো আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারবো যে যদি আমরা পি এ ভেক্টরের কথা বলি, একটা ভেক্টরের কথা বলি, যদি পি এ ভেক্টর বের করতে চাই তাহলে পি এ ভেক্টর সমান আমরা বলতে পারি যে ও এ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর হবে। কিভাবে? এটা আমরা পূর্ববর্তী যে লেকচারটা ছিল সেটাতে দেখিয়েছিলাম যে এইটা আমরা কিভাবে করছি। তাও আমরা আবার বলে দিচ্ছি। ধরলাম আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে ও এ ভেক্টর এবং এই বরাবর দেওয়া আছে ধরলাম ওপি ভেক্টর। তাহলে আমরা যদি পি এ ভেক্টর বের করতে চাই তাহলে আমরা এখান থেকে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে বলতে পারি যে পি এ ভেক্টর সমান হবে ও এ মাইনাস ওপি ভেক্টর। সো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে আমরা যথাক্রমে পি এ ভেক্টরটা বের করব, এরপর হচ্ছে পিবি ভেক্টর বের করব, পিসি ভেক্টর বের করব, পিডি ভেক্টর বের করব। তাহলে আমরা পি এ ভেক্টর সমান পেয়ে গেলাম 2i + 2j + k। একইভাবে পিবি ভেক্টর সমান পেয়ে গেলাম -2i + j + 2k। পিসি ভেক্টর সমান পেয়ে গেলাম 3j এবং পিডি ভেক্টর যেটা সেটা পেয়ে গেলাম -i - 2j - 2k। তাহলে আমরা চারটা ভেক্টর পেয়ে গেলাম। সো আমাদের এখন কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে চারটা ভেক্টর পেলাম তাদের মানগুলো বের করা। যদি আমরা সো আলটিমেটলি আমরা নিশ্চয়ই জানি যে ভেক্টরের যদি ভেক্টর দেওয়া থাকে তার মান কিভাবে বের করতে হয়। সো আলটিমেটলি যদি পি এ ভেক্টরের মান বের করে দেখতে পাচ্ছি 3 আসলো, পিবি ভেক্টরের মানও একইভাবে 3 আসলো, পিসি ভেক্টরের 3 এবং পিডি ভেক্টরের ভ্যালুও আমাদের কাছে 3 আসলো। সো আলটিমেটলি দেখতে পাচ্ছি যে চারটা আমাদের ভেক্টরের মান লাগছিল, এই চারটা ভেক্টরের মানই যখন সমান আসছে কেন্দ্রের সাপেক্ষে, সো আলটিমেটলি আমরা বলতে পারি যে কেন্দ্রের সাপেক্ষে এই চারটা বিন্দু অর্থাৎ এ বি সি ডি যে চারটা বিন্দু ছিল তারা কি হবে, গোলকের উপরে অবস্থান করবে এবং যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে সেটাই সঠিক। সো আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারি যেহেতু পি এ = পিবি = পিসি = পিডি, অর্থাৎ বিন্দুত্রয় হতে পি এর দূরত্ব একই, সো আলটিমেটলি তারা গোলকের উপরে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আশা করছি তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে। যে কাজটা করছি দেখো, আমাদের ধরলাম আরেকটা এক্সাম্পল, 2 নাম্বার এক্সাম্পল, সেটাতে বলা হচ্ছে যে একটা ভেক্টর দেওয়া আছে যে এ ভেক্টর = বলা হচ্ছে i - 2j + 2k এবং বি ভেক্টর সমান বলা হচ্ছে 2i + 4j - 2k। এই দুটি সন্নিহিত বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে হচ্ছে আসলে আমাকে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর বলে দেওয়া আছে, এরা হচ্ছে আসলে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। তার মানে পরস্পরের সাথে
মানে একটা পয়েন্টে যুক্ত একটা মার্জকৃত এমন দুইটা ভেক্টর বাহুকে দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন বলা হচ্ছে এই যে দুটো সন্নিহিত বাহু আছে, এই দুটো সন্নিহিত বাহুর সাহায্যে তুমি কিভাবে সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করবা। তোমরা যদি আমার প্রথম লেকচারটা দেখে থাকো, যেখান থেকে আমরা প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে যদি কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি আমাদের কাছে দেওয়া থাকে, ওখান থেকে কিভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারি। তো আসলে এটা আমরা তাহলে রিকল করে নিই। তাহলে সেটা হচ্ছে যদি কোনো সামান্তরিকের দুটো বাহু যদি দেওয়া থাকে, সেটা হচ্ছে জাস্ট তাদের ক্রস গুণনের মান যদি আমরা বের করি, সেটাই হবে আমাদের ওই সামান্তরিকের ক্ষেত্রফল। সো আমরা যদি একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, সো আলটিমেটলি আমরা এদের ক্রস গুণনটা বের করে নেওয়ার চেষ্টা করি। দেখো ক্রস গুণনটা যদি আমরা যদি ভ্যালু বের করে নিয়ে আসার চেষ্টা করি, তোমরা নিশ্চয়ই ক্রস গুণনের এই যে নির্ণায়কের মাধ্যমে কোন একটা ইকুয়েশন বলো, কোন একটা প্রশ্ন বলো অথবা কোনো একটা প্রবলেম বলো, সেটা আশা করছি তোমরা মানটা বের করতে পারো, কারণ তোমরা যেহেতু ম্যাট্রিক্স পড়েই আসার কথা। সো আলটিমেটলি আমরা এখানে জাস্ট ক্যালকুলেশনটা, সিম্পল ক্যালকুলেশনটা অ্যাভয়েড করলাম। সো আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি অ্যাক্রস বি এর যে ভ্যালুটা সেটা পাইলাম -4i + 6j + 8k। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দেখুন যে ক্ষেত্রফলটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্রস বি এর মান। সো আলটিমেটলি এই জায়গায় আমরা যে কাজটা করব, অ্যাক্রস বি এর মানটা বের করব। যেহেতু অ্যাক্রস বি ভেক্টরটা আমরা জেনে গেছি, সো আলটিমেটলি এখান থেকে বলে ফেলতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে অ্যাক্রস বি এর মান। সো অ্যাক্রস বি অর্থাৎ এই ভ্যালুটা যদি মান বের করি, সুতরাং আমাদের চলে আসছে √4² + 6² + 8², যেটা মান যদি বের করে নিয়ে আসি ক্যালকুলেটরের মাধ্যমে, দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2√9 বর্গ এককের সমান। তাহলে এটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা চলে আসি, আশা করছি যে 3 নাম্বার যে एग्जांपलটা আছে সেটার দিকে। 3 নাম্বার एग्जांपले বলা হচ্ছে যে এ বি সি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে হচ্ছে এ 3, -1, -2, বি 1, 1, -3 এবং সি 4, -3, 1 হলে ভেক্টর পদ্ধতিতে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা নিশ্চয়ই জানি যে এটাও আমরা প্রথম যেটা লেকচারটা ছিল সেটাতে আমরা দেখে এসেছি যে কোন একটা ত্রিভুজে যদি তিনটা শীর্ষ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। সেটা হচ্ছে একদম সিম্পল। সেটা হচ্ছে এই যে তিনটা বিন্দু আছে, তাদেরকে দ্বারা আমরা একটা নির্ণায়ক গঠন করব এবং আমরা লিখবো হাফ ইনটু এই যে নির্ণায়কটা বের করলাম, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? তো এই সূত্রটা অ্যাপ্লাই করে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ ভেক্টরটা আমরা চাইলে, আচ্ছা আরেকটা কথা সেটা একটু আমরা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা চাইলে এই প্রশ্নটা আসলে দুইটা পদ্ধতিতে সলভ করতে পারো। তোমরা চাইলে একটা ত্রিভুজের দুটো বাহু বের করে নিয়ে আসতে পারো। ধরলাম এই যে এখানে আমরা করলাম কি এবি ভেক্টরটা বের করলাম আর বিসি ভেক্টরটা বের করলাম। তাহলে এই যে আমরা যে কাজটা করি, আমরা যে আসলে দুটো সূত্রই থাকে, সেটা হচ্ছে আমরা যদি এবি আর বিসি এই যে অর্থাৎ একটা ত্রিভুজের দুটো বাহু যদি জানি, বাহু দ্বারা প্রকাশিত ভেক্টর যদি আমরা জানি, সো আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি যে আর ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ ইনটু, যদি একটা বাহু যদি এবি হয় আরটা বাহু যদি বিসি ভেক্টর হয়, তাহলে আমরা বলতে পারি ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু কি হবে এক এবি ক্রস বিসি ভেক্টর যেটা আছে তাদের মান, এটা ঠিক আছে। সো আলটিমেটলি এই জায়গায় তাহলে আমরা চাইলে এই কাজটা করে নিতে পারি। সো এখান থেকে আমরা যদি এই যে ত্রিভুজের যদি বাহুগুলো নির্ণয় করার চেষ্টা করি, সো আলটিমেটলি দেখো ধরলাম আমার কাছে যে বিন্দুটা আছে সেটাকে যদি আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, সেটাকে আসছে a ভেক্টর = 3i - 2 - j - 2k। একইভাবে বি ভেক্টরটা আসলো ধরলাম যে i + j - 3k এবং সি ভেক্টরটা আসবে 4i - 3j + k। সো আলটিমেটলি এই জায়গা থেকে আমরা যদি এই যে ত্রিভুজের দুটো বাহু যদি আমরা বের করে নিয়ে ফেলতে চাই, তাহলে আমাদের কাছে পেলাম একটা এবি ভেক্টর আর একটা হচ্ছে বিসি ভেক্টর। এই দুটো ভেক্টরের মান অর্থাৎ এবি ভেক্টর এবং এসি ভেক্টর, এই দুটোর মান আমরা ধরে নিলাম ম্যানুয়াল পদ্ধতি বের করে নিলাম, যেটা হচ্ছে এর আগের স্লাইডে আমরা করেছি। কিভাবে আমরা করেছি যে অবস্থান ভেক্টরের মাধ্যমে। সো একই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা আশা করছি এবি ভেক্টর এবং এসি ভেক্টর দুটোর মান তোমরা বের করে নিবা। এবার হচ্ছে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, সেটা হচ্ছে হাফ ইনটু অ্যাক্রস বি এর মান, সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এর ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। তাহলে অ্যাক্রস বি এর মান, অ্যাক্রস বি ভেক্টরটা আমাদের আগে জানা লাগবে যদি আমরা অ্যাক্রস বি এর মান বের করতে চাই। সো আলটিমেটলি অ্যাক্রস বি সমান আমরা লিখতে পারি ijk ডিভাইডেড বাই ij, প্রথম সারিতে ijk, দ্বিতীয় সারিতে হচ্ছে এই যে এ বি যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরের ijk এর যে সহগ ছিল তাদের দ্বারা গঠিত সারিটা, এবং এরপরে থার্ড সারিতে আসবে এই যে এসি যে দ্বিতীয় যে বাহুটা ছিল তাদের ijk এর যে সহগগুলো, অর্থাৎ যথাক্রমে 1, -2, 3 এর দ্বারা যে সারিটা গঠিত হবে তা।
সো আলটিমেটলি এটাকে যদি আমরা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করি এরকম ভাবে আসলো, এবং এরপর যদি আমরা এটাকে সলভ করি অর্থাৎ এটা যদি সিম্পলিফাই করি শেষ পর্যন্ত আমাদের কাছে a ক্রস b এর ভেক্টরের মানটা চলে আসলো 4i + 5j + 2k। এখন যদি আমরা এটার মান বের করতে চাই তাহলে আমরা নিশ্চয়ই আশা করছি তোমরা মানটা বের করতে পারবা। সো এবং যে মানটা বের করবো একসাথে আমরা চাইলে ক্ষেত্রফলটা বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা বলতে পারছি যে নির্ণয় ক্ষেত্রফল হবে হাফ ইন্টু a ক্রস b এর মান, যেটা হচ্ছে হাফ ইন্টু √16 + 25 + 4 এর সমান হচ্ছে। সো আলটিমেটলি এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মানটা বের করে নিয়ে আসি পাচ্ছি 3/2 √5 বর্গ এককের সমান। ঠিক আছে, তাহলে আশা করছি তাহলে এই প্রশ্নটাও তোমরা বুঝতে পেরেছো এবং কিভাবে সলভ করেছি সেই প্যাটার্নটাও তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।